প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে, শুনতে এবং দেখতে আমাদের শূন্যতার ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ। এই দাঁড়া। আজান আয়াত হাঁটতে থাকে। পিছন থেকে কলেজের কিছু সিনিয়র ছেলে ডাকে ওদের। এই তোদের দাঁড়াতে বলছি না? দুজনে দাঁড়িয়ে পড়ে। ছেলেগুলো ওদের সামনে এসে দাঁড়ায়। এদের মধ্যে একটা খুব লম্বা দেখে ছেলে ধমকে সুরে বলে। আজান নমনীয় হয়ে বলে, আমি আজান, ও আয়াত। ইন্টার ফার্স্ট ইয়ার। আজান আর আয়াত একে অপরের মুখে চাওয়াচাওয়ি করছে। ছেলেগুলোর মধ্যে থেকে একটা ছেলে লম্বা ছেলেটাকে বলে। দীপু কপাল কুঁচকে বলে, তাই তো দেখছি। তারপর আজান আয়াতের দিকে তাকিয়ে বলে, এই কলেজের নিয়ম জানিস? আজান আয়াত মাথা নাড়ায়। দীপু বলে, কলেজে ঢুকে বড় ভাইদের সালাম দিতে হয়। একটা ছেলে আজানের চোখ থেকে চশমা খুলে নেয়। চশমা নিজের চোখে লাগিয়ে বলে, ওর চশমাটা দিয়ে দিন, চশমা ছাড়া ওর অসুবিধা হয়। কঠিন গলায় বলে আয়াত। দীপু কপাল কুঁচকে আয়াতের দিকে তাকিয়ে বলে, বিড়াল তো মিউ মিউ করতে জানে দেখছি। আচ্ছা, চশমা ফেরত পাবি। পাশ থেকে একটা ছেলে দাঁত বের করে বলে। কথাটি বলেই ছেলেটার ফোনে একটা হিন্দি গান ছেড়ে দেয়। আজান আয়াত ঘাবড়ে গিয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতেই থাকে। রনির নাম্বার দেখে সামিন ফোনটা রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে রনি বলে, আপনার দুধু ভাতু সেলুক দুটোকে রেখ দিচ্ছে অনার্সের কিছু রামছাগল, কি করব? তুই ভালো করে জানিস তুই কি করবি, শুধু শুধু আমাকে কেন ফোন দিয়েছিস? ঠান্ডা গলায় জবাব দেয় সামিন। তারপর বলে ওঠে, দাঁতগুলো নাড়িয়ে দে, একেবারে ফেলে দিস না। রনি ফোন কেটে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। ভাইয়ের বিয়ের চক্করে রাজনীতি ছেড়ে কখন সেলসম্যান, কখনো ওষুধের ডিলার, কখনো গুন্ডাগিরি করতে হচ্ছে। কি দিন এলো তার। আলোকে কোথাও দেখছি না ভাবি, কোথাও গিয়েছে নাকি ও? রেহানা মাথা ঘুরিয়ে খোরশেদের দিকে আতঙ্কিত মুখ নিয়ে তাকায়। আমতা আমতা করে বলে, ও মেজো মামার কাছে গিয়েছে। বজলুর কাছে? খুলনা গিয়েছে? ওর তো শুনেছি সামনের সপ্তাহে ইনকোর্স এক্সাম। রেহানা ম্লান হেসে বলে, ওর নানি একটু অসুস্থ, দেখতে চেয়েছে, চলে আসবে। খোরশেদ যেন বিশ্বাস করতে চাইছে না সবটা। বিষয়টা তার কাছে খুব গোলমেলে লাগছে। আতাউর আলম হুট করে নির্বাচন বর্জন করে গর্তে ঢুকে গিয়েছে। এদিকে তার মেয়ে বাড়ি থেকে উধাও। বিষয়টি খুবই গোলমেলে। দীপু পেছনে দাঁড়িয়ে রনি বলে ওঠে, নাচ দেখতে ইচ্ছে করছে তোদের? আজান আয়াত রনির কণ্ঠস্বর শুনে একটা ঠোক গিলে ফেলে। এ তো সেই লোকটা যে সেদিন রাতে তাদের গলায় ছুরি ধরেছিল। এখানে চলে এসেছে। দীপু রনিকে দেখে ঘাবড়ে যায়। সামিন ইয়াসারের খাস চেলারা রনি, এ কেন এখানে এসেছে? রনি এগিয়ে যায় দীপুর দিকে, কঠিন গলায় বলে, নাচ দেখবি? দীপু একটু সাহসী সাজতে চায় নিজের দলের কাছে। বুক ফুলিয়ে বলে, এটা আমাদের কলেজের মাথা। কিন্তু ওরা তো আমার লোক। আপনার লোক মানে? মানে আমাদের সামিন ভাইয়ের একটা নাচের গ্রুপ আছে, বুঝলি? ওরা সেই দলের লোক। আমাদের লোক এভাবে কোনো পারিশ্রমিক ছাড়া নাচে না, তার জন্য অনেক বড় দাম দিতে হয়। দাম মানে? দাম। আপাতত তোর দাঁতগুলো দে। দীপু কিছু বুঝে ওঠার আগে সশব্দে দীপুর ডান গালে একটা চড় বসিয়ে দেয় রনি। ওখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকে আটকে ওঠে। রনি আজান আয়াতের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, ক্লাসে যাও। সারাটা দিন সামিন বাইরে কাটিয়ে সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরেছে। গাড়ির পেছনে সিট দুটো ফুলের মালায় ভর্তি হয়ে গিয়েছে। গাড়ি থেকে নেমে অলস ভঙ্গিতে হেঁটে বাড়িতে ভেতরে যায়। ইহান তার বড় বাবাকে দেখে ছুটে আসে। ইহানকে কোলে উঠিয়ে গালে চুমু খায় সামিন। লিভিং রুমে এসে দাঁড়ায় ইহানের নতুন টিচার শান্ত, ফর্সা এবং সুদর্শন একজন যুবক। কাঁধে ব্যাগ উঠিয়ে নিয়ে সামিনের দিকে তাকিয়ে মাথা নিচু করে সালাম দেয়। সামিন
সালামের উত্তর দিয়ে বলে, নাস্তা করেছো? জি ভাইয়া। নিচু স্বরে বলে শান্ত, তারপর চলে যায়। সামিনের কাছে ছেলেটিকে বাড়াবাড়ি রকমের বোকা বোকা মনে হয়। এর জন্য প্রাপ্তবয়স্ক ছেলে ইলহামের বয়সী, কেমন মাথা নিচু করে হাঁটাচলা করে, মাথায় একটা ঘোমটা দিলে পুরোপুরি মেয়ে মানুষ লাগতো। সামিনের কাছে ছেলেটির আচার আচরণ হাস্যকর লাগে। এভাবে মাথা নিচু করে হাঁটবে মেয়ে মানুষ, পুরুষ হাঁটলে বুক ফুলিয়ে সিংহের মতো। ঋতু এক গ্লাস লেমন ওয়াটার এনে সামিনের দিকে এগিয়ে দেয়। সামিন হাসি দিয়ে গ্লাসটা নিয়ে চুমুক দিতে দিতে বলে, সব ঠিকঠাক? না ভাইয়া, একটু সমস্যা আছে। সামিন চুমুক দিতে গিয়েও দেয় না। ঋতু বলে, ঘরে গিয়ে দেখুন। সামিন গ্লাসটা ঋতুর হাতে দিয়ে হনহন করে চলে যায় নিজের ঘরে। দরজা ঠেলে ভিতরে ঢুকেই তার চোখ কপালে উঠে যায়। পুরো ঘরে টুকরো কাপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আলো তার শখের দামি পাঞ্জাবি তিনটা খুব যত্ন করে কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে ফেলেছে। আলোর এমন শিশুসুলভ আচরণ সামিনের খানিকটা রাগ উঠলেও সে তার অনুভূতি ব্যক্ত করে না, বরং ঠান্ডা গলায় বলে, বড্ড পরিশ্রমী মেয়ে তুমি আলো। পাঞ্জাবি তিনটা মাঝ বরাবর একটুখানি কেটে ফেললেই সেগুলো পরার অযোগ্য হয়ে যেত, কিন্তু তুমি কত ধৈর্য দেখালে। আলো মেঝেতে চুপচাপ বসেছিল। সামিনের দিকে না তাকিয়েই বলে, সুযোগ পেলে আপনার শরীরটাও এভাবে টুকরো করব আমি। সামিন বাঁকা হাসি হেসে আলমারি থেকে তার একটা ট্রাউজার আর টি শার্ট বের করে আলোর দিকে না তাকিয়ে বলে, খালি কলসি বাজে বেশি। প্রবাদটার পারফেক্ট উদাহরণ তুমি আলো। কথাটি বলে ওয়াশরুমে ঢুকে জামা কাপড় পাল্টে নিয়ে বের হয়ে সিতারাকে ডেকে ঘরটা পরিষ্কার করে দিতে বলে সামিন। সিতারা ঘর পরিষ্কার করে দিয়ে চলে যায়। সামিন আলোর দিকে একবার তাকিয়ে বলে, মেঝেতে বসে থাকো কেন এভাবে? আলো তার উত্তর দেয় না। সামিন আলোকে ভালো করে লক্ষ্য করে বলে, লাগাওনি কেন হাতে? আলো চোখ মুখ কুচকে ফেলে। সামিন বিছানার উপর থেকে মলমটা উঠিয়ে নিয়ে এসে আলোর সামনে বসে। আলোর হাতটা ধরে কিছুক্ষণ ক্ষতটার দিকে তাকিয়ে থেকে বলে, এরকম একটা গভীর ক্ষত এভাবে খোলা রেখে ঘুরে বেড়াচ্ছ, ইনফেকশন হয়ে যেতে পারে। এতটুকু কমন সেন্স নেই তোমার সচেতন বাবার সচেতন কন্যা? হোক ইনফেকশন, আপনার থেকে ভয়ঙ্কর কিছু না সেটা। ঠান্ডা গলায় বলে আলো। সামিন কিছু না বলে আলোর হাত ধরে ওষুধ লাগিয়ে দেওয়ার জন্য। আলো এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে বলে, এভাবে কথায় কথায় আমায় ছোঁয়ার অজুহাত বের করবেন না, জানোয়ার জালিম কোথাকার। সামিন ম্লান হেসে আলোর দিকে তাকায়। তারপর আলোর হাতটা তার শক্তিশালী হাতে শক্ত করে ধরে। আলো সামিনের শক্তির সাথে পেরে ওঠে না। সামিন ওষুধটা আলোর হাতে লাগিয়ে দিতে দিতে বলে, তোমাকে ছুতে আমার কোনো অজুহাত কিংবা নাটক করতে হবে না আলো। ভুলে যাচ্ছ তুমি আমার স্ত্রী। তোমাকে ছোঁয়ার ইচ্ছে হলে আমি কোনো অজুহাত খুঁজতে যাব না। আলো নিজের অসহায়ত্বের কথা সামিনের মুখে আরো একবার উচ্চারিত হতে শুনে ঠোঁট কাঁপতে থাকে। সামিন আলোর ক্ষততে ওষুধটা লেপে দিয়ে আলোর দিকে তাকায়। আলোর চোখে পানি দেখে তার হঠাৎ মনে হলো এরকম একটা কথা বলা তার ঠিক হয়নি। ভয় পেয়েছে মেয়েটা। পরক্ষণেই মনে পড়ল ভয় দেখানোর জন্যই তো বলেছে সে কথাটা। সামিন উঠে দাঁড়ায়। আলো অস্ফুট স্বরে বলে ওঠে, জানোয়ার মুখ ব্যথা পিশাচ। করে না? এক কাজ করবে, সামিন আলোর বারবার দিকে কষ্ট করে ঘুরে আমাকে এসব তাকিয়ে না বলে, দেখে একটা টেপ রেকর্ডারে গালাগালগুলো রেকর্ড করে রাখবে। তারপর আমি বাড়িতে ফিরলে আমার কানের কাছে রেখে অন করে দিয়ে বসে থাকবে। তোমার কষ্ট হবে না। কাল সকালে আমার ছোট আলো ভাই আসবে মুখ আমেরিকা ঘুরিয়ে থেকে। নেয়। তুমি সামিন এবারের বলে, বউ, তাই ভাবলাম তোমাকেও বলে রাখি কথাটা। তার সামনে কোনো রকমের ঔদ্ধত্য দেখাবে না তুমি। সে খুব ভালো একটা ছেলে। তাকে অপমান করে গালি দিয়ে কোনো কথা তুমি বলবে না। আমি বরদাস্ত করবো না আলো। কাকে খুঁজছিস ছোট? গার্লফ্রেন্ড? ভিড়ের মধ্যে ভাইয়ের কণ্ঠস্বর শুনে ইসমামের মুখে হাসি ফুটে। সে প্রস্তুত ছিল এই মুহূর্তের জন্য। ইসমাম জানতো ভাইয়া ছুটে চলে আসবে তাকে রিসিভ করতে।
ভাইয়ার কাছে ইসমামের থেকে ইম্পর্টেন্ট কিচ্ছু নেই। ইসমামের চোখ খুঁজতে থাকে সামিনকে। আমি এখানে ছোট, সামিন ডানে এক তাকা। হাত উঁচু করে ধরে বলে। ইসমাম ডানে তাকাতেই দেখতে পায় তার ভাই তার দিকে হাসি মুখ করে তাকিয়ে আছে। সেই মুখ, সেই হাসি, সেই তীক্ষ্ণ দৃষ্টি, সেই ফিট বডি, পাঞ্জাবি পরে হাতা গুটিয়ে রাখার স্টাইল, সেই পেশিবহুল শক্তিশালী হাত, সেই সিংহের মতো টান টান হয়ে দাঁড়িয়ে থাকা। 4 বছর আগে ভাইয়াকে সে ঠিক যেমন দেখে গিয়েছে, এই ভাইয়া আর সেই ভাইয়ার মধ্যে কোনো পার্থক্য ইসমামের চোখে ধরা পড়ছে না। সামিন হাত বাড়িয়ে আছে। ইসমাম প্রায় ছুটে গিয়ে ভাইয়াকে জড়িয়ে ধরে, তারপর বলে, হ্যাঁ, যেটা তুই চুরি করে মাখতি গায়ে, আমায় না বলে। একই ফ্রেগ্রেন্স। সামিন হেসে বলে কথাটি। ইসমাম হেসে ফেলে, ভাইয়ের কপালের দিকে তাকিয়ে বলে, ভেবেছি কপালের কাছে কিছু চুল উঠে গিয়ে টাক হয়ে গিয়েছে তুমি। ভিডিও কলে অন্যরকম লাগতো, 30 পেরিয়ে নায়কের মতো সুদর্শন কিন্তু দেখতে তুই তুমি। বদলে গেছিস। একটু বদলাও। তোকে এখন বেটা ছেলেদের মতো ছিটে লাগছে, ফোটাও না। আগে সেই বাচ্চা বাচ্চা ভাবটা নেই, সুপুরুষ লাগছে। তখন এদিক ওদিক তাকিয়ে ইসমাম কাকে হাসে। খুঁজছিলি? সামিন প্রেমিকা? বলে, তোমাকেই ভাইয়া। কথাটি বলে ইসমাম আশেপাশে তাকায়, তারপর ম্লান বাবা হেসে বলে, চেন্নাই গিয়েছে ছোট। আমি জানতাম আর ইলহাম আর কেউ না ঈশিতাকে আমি আসুক, নিষেধ করেছি তুমি আসতে। আসবে। তাদের বাড়িতে কিছু কাজ দিয়েছি। ইসমাম চুপ চল, করে থাকে। বাড়িতে সামিন সবাই অধীর আগ্রহে ইসমামের অপেক্ষা করছে তোর কাঁধে জন্য। হাত রেখে ইলহাম বলে, খুব এক্সাইটেড। ওকে তো 1.5 বছরের দেখে গিয়েছিলি, তাকে স্কুলে ভর্তি করানো হয়েছে। মেজে ভাবি কেমন আছে? ভাইয়া শুধরেছে নাকি আছে আগের মতোই? সামিন কোনো উত্তর না দিয়ে গাড়ির দরজা খুলে দেয়। গাড়িতে উঠে ইসমাম ভাইয়ের দিকে তাকিয়ে বলে, মেয়র সাহেব কোন সারপ্রাইজের কথা বলছিলেন? কি সারপ্রাইজ? বাড়িতে সামিন চল, ড্রাইভ দেখতে করতে পাবি। করতে ইসমামের দিকে তাকায়, ঠান্ডা আগে গলায় চল বলে, বাড়িতে। ইস্যুর বিয়ে ঠিক করেছো? দুজনের দৃষ্টি কি আবদার সামনের তোর? দিকে। সামিন কিছু সময় পরে বলে ওঠে। ইসমামের চোখ মুখ স্বস্তিতে ছেয়ে যায়। সামিন আমি চোখে জানি তুই এমন কিছু তা চাইবি ধরা না পড়ে, যেটা তোকে এনে দিতে ঠান্ডা পারবো না গলায় বা বলে, আমার আওকাতের বাইরে। তবুও যদি এমন কিছু হয়, তাহলে জেনে রাখ, তোর ভাইয়া কোনো বাক্য ব্যয় না করে তোর আবদার পূরণ করবে। এত টেনশন নেওয়ার কিছু নেই। ইসমাম সামিনের কথায় স্বস্তি পায়। সে তার ভাইয়াকে খুব ভালো করেই চেনে। কখনোই ভাইয়া অত্রিতাকে মেনে নেবে না, কখনোই না। তবু এটা ইসমামের প্রথম এবং শেষ চেষ্টা। গাজীপুরের বাগান সামিন বাড়িটা দৃষ্টি বাবাকে দিয়ে সামনের তোর দিকে নামে লিখে দিয়েছি। রেখে ইসমামকে তোর বলে, তো নিরিবিলি স্থান খুব পছন্দ, ওখানে গিয়ে সময় কাটাতে পারবি। এইসবে আমার কিছু চাই না ভাইয়া। বাবার কোনো সম্পত্তির ভাগ আমি চাই না। বাবার উপর পরে তোর আবার এত কেন কথা রাগ শোনাবে। বলতো? আমি বাবা তো সম্পত্তির সবকিছু লোভে থেকে দেশে বেরিয়ে ফিরেছি। এসেছে। রাগ থাকলে আমার উপর থাকার কথা, রাজনীতি আমি করছি। তোর জন্য একটা মেয়ে পছন্দ করে রেখেছি ইসমাম আমি, চুপ করে তোর থাকে। ফুয়াদ ভাইয়ের সামিন কাছে। বলে, ফুয়াদ আমাকে ছবি দেখিয়েছে, তোর পছন্দ হবে। মেয়েটা 14 গোষ্ঠীতে কেউ রাজনীতির সাথে জড়িত নাই, একেবারে তোর মনের মতো সম্বন্ধ। সিরিয়াস আমি ছোট। ইসমাম ম্লান একবার হাসে। যখন দেশে সামিন এসেছিস বলে, আর যেতে পারবি না তুই। লেখাপড়া অনেক করছিস। নিচতলায় শোরগোলের আওয়াজ শোনা যাচ্ছে। আলো সেদিকে কান্না দিয়ে জানালার বাইরে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। এখান থেকে দৃষ্টি দিলেই দূরে দূরে তাদের কলেজের 5তলা ভবনের কিছুটা দেখতে পাওয়া যায়। আলোর বুকটা হু হু করে ওঠে। সামনের সপ্তাহে তাদের ইনকোর্স এক্সাম শুরু হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আলো এক্সাম দিত। এখন তো আলোর পুরো জীবনটাই অনিশ্চিত। শুধুমাত্র একটা মানুষের জেদ আর প্রতিহিংসার শিকার হয়েছে সে। দরজায় নব ঘোরার শব্দ হয়। আলো ঘুরে তাকায় না। পিশাচটা সকাল সকাল
কোথায় বেরিয়ে গিয়েছে, নিশ্চয়ই সে ফিরেছে। ভাবি, ঋতু আলোকে ডাকে। আলো কপাল কুঁচকে তাকায়। ঋতুর হাতে কিছু বক্স। আলোর দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, আপনার জিনিসপত্র সব ভাইয়ার আলমারির পাশে যে আলমারিটা আছে সেটাতে গুছিয়ে রেখেছি ভাবি। আলো কিছু না বলে আবারও জানালার বাইরে দৃষ্টি দেয়। ঋতু হাতের বক্সগুলো বিছানার উপর রাখতে রাখতে বলে, আমাদের শাশুড়ি মায়ের গয়না ভাবি। মা সব কিছু 3 ছেলে বইয়ের জন্য ভাগ করে দিয়ে গিয়েছিল। এগুলো আপনার ভাগের গয়না। আলোর রাগটা উঠে যায়। ঋতু নামের ভীতু মেয়েটিকে দুটো মন্দ কথা শুনিয়ে কোনো লাভ হবে না আদৌ, তাই সে চুপ থাকে। ঋতু একটা বক্স থেকে দুটো সোনার বালা বের করে আলোর কাছে এগিয়ে যায়। অনেকটা সাহস নিয়ে আলোর হাত ধরে বালা দুটো পরিয়ে দিতে দিতে বলে, এই দুটো কিন্তু আমার শাশুড়ি মায়ের ব্যবহার করা। এই দুটোর কোনো ভাগ হয়নি। তিনি বলে গিয়েছেন এই দুটো তার বড় ছেলের বউ পাবে। তিনি পেয়েছিলেন আমাদের দাদির শাশুড়ির থেকে। দাদির শাশুড়ি পেয়েছিল তার দাদির শাশুড়ি মায়ের থেকে। আলো হাত সরিয়ে নেয় না। সামিনের পোষ্য মানুষগুলোকে কিছু বলতে ইচ্ছে হয় না আর তার। সে একদৃষ্টিতে তাকিয়ে আছে তার হাতের দিকে। একদিকে সামিন ইয়াসার তার পায়ে শিকল পরিয়ে দিয়েছে, আর আজ হাতে একটা ছুরি। একটু একটু করে আলোর অস্বস্তি মিটে যাচ্ছে। ঋতু আলোর আলমারি খুলে একটা গোলাপি রঙের কাঞ্জিভরম শাড়ি বের করে বিছানার উপর রেখে বলে, গোলাপি রঙে বেশ মানায় আপনাকে ভাবি। এইটা পরে নিন। আজ আমাদের ছোট দেবর আসার উপলক্ষে বাড়িতে নতুন নতুন মেহমান আসবে কিছু। ভাইয়া বলে গিয়েছে আপনাকে রেডি করিয়ে রাখতে। আজ সকাল সকাল এলে যে? ঈশিতার কথায় শান্ত একবার ঈশিতার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। ঈশিতা ভালো করে লক্ষ্য করে লোকটাকে। ঘন কালো ঝাঁকড়া চুলে সুদর্শন এক যুবক। মোটা কালো ফ্রেমের চশমার আড়ালে দুটো সহজ সরল চোখ। বেশিরভাগ সময় যার দৃষ্টি থাকে মেঝের দিকে, যেন এই বাড়িতে ঢুকে সে অন্য কিছু দিকে তাকালে সামিন ইয়াসার মির্জা তার প্রাণ নিয়ে নেবে। ঈশিতা মৃদু স্বরে বলে, মেঝেতে কিছু খুঁজছেন? কিছু কি পড়ে গিয়েছে আপনার? শান্ত খুবই নিচু স্বরে বলে, জি না। তাহলে মেঝের দিকে তাকিয়ে আছেন কেন? আপনাকে দেখলে মনে হয় আপনার কোনো অমূল্য সম্পদ মেঝেতে পড়ে গিয়েছে, আর আপনি সেটা খুঁজে বেড়াচ্ছেন মেঝেতে। শান্ত কিছু বলে না। মনে মনে সে প্রচণ্ড বিরক্ত হয়। এই বাড়িতে টিউশনি নেওয়াটা তার ভুল হয়ে গিয়েছে। এই বাড়ির কোনো লোককেই তার সুবিধার মনে হয় না। সবাই গুন্ডা প্রকৃতির। তার সামনে দাঁড়িয়ে থাকা এই মেয়েটিও তাই। কথাবার্তায় কোনো আন্তরিকতা নেই। হয়তো সে গরিব শ্রেণীর কেউ, তাই তাকে এমন ব্যবহারে ফেস করতে হয়। ঈশিতা শান্তকে নিশ্চুপ থাকতে দেখে বলে, আপনাকে পরপর কয়েকটি প্রশ্ন করলাম, আপনি একটারও উত্তর দিলেন না। আপনি ইনহানকে পড়ান কিভাবে, যেখানে নিচের মুখ থেকেই কথা বের হয় না? শান্ত একবার ঈশিতার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিয়ে বলে, সকাল সকাল এসেছি কারণ ঋতুভাবি ডেকেছে। ইহানের ছোট চাচা আসবে, তাই সকাল সকাল পড়িয়ে যেতে হবে। আর আমি মেঝেতে কিছু খুঁজছিলাম না। আমার কোনো অমূল্য সম্পদ নেই যেটা মেঝেতে পড়ে গেলে আমি খুঁজব। আমি এভাবেই হাঁটি। কথাটি বলে শান্ত সদর দরজার দিকে এগিয়ে যায়। ঈশিতা ফ্যালফেল করে তাকিয়ে থাকে শান্তর দিকে। যতটা বোকা আর শান্ত ভেবেছিল এই ছেলেটা তা নয়। শান্ত কিছু দূর গিয়ে পেছনে ফিরে ঈশিতার দিকে একবার তাকায়। ঈশিতার দৃষ্টি তার চোখের দিকে। ঈশিতা তখনও বুঝতে পারেনি সে খুব শিগগিরই ওই মোটা কালো ফ্রেমের চশমার নিচের শান্ত দুটি চোখের মায়ায় আটকে পড়তে চলেছে। ভাইকে দেখে বুকে জড়িয়ে ধরে ইলহাম কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। যত মান অভিমান হোক না কেন, রক্তের টান উপেক্ষা করা মানুষের পক্ষে অসম্ভব। ঈশিতা পাশ থেকে বলে ওঠে, কত জন্ম অপেক্ষা করাবি আমাকে? ইসমাম, ভাইয়াকে ছেড়ে আমাকে দেখ, আমার গিফট দে। ইসমাম ইলহামকে ছেড়ে ঈশিতার দিকে তাকিয়ে বলে, আজ বুঝতে পারলাম ইস্যু, তোর বিয়ে কেন হচ্ছে না। তোর যা চেহারা হয়েছে তাতে পাত্র জুটবে বলে মনে হয় না। ঈশিতা ইসমামের বুকে আদরের সহিত খিলখুশি মেরে বলে,
আমার ভাইদের থেকেও দেখতে হ্যান্ডসাম, রাজপুত্রের মতো বর হবে আমার, দেখিস তোরা হা হয়ে যাবে। ইহান গুটি গুটি পায়ে লিভিং রুমে গিয়ে দাঁড়ায়। ঋতু তাকে নিয়ে এসেছে। ইসমাম ঋতুর দিকে তাকিয়ে বলে, আপনাকে দেখে মনে হচ্ছে আর একজন হোসনেয়ারা শান্তি দাঁড়িয়ে আছে ভাবি, মাথায় এত বড় ঘুমটা। ঋতু মুচকি হাসে। ইসমাম ইহানের দিকে তাকিয়ে আদুরে কণ্ঠে বলে, আমাকে চিনেছো তুমি? আমি ছোট বাবা তোমার। ইহান অবাক চোখে তাকিয়ে থাকে তার ছোট্ট বাবার দিকে। ইসমাম এসে ওকে কোলে তুলে চুমু খায়। নিচে হাসাহাসির শব্দ শোনা যাচ্ছে। আলো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখে গায়ে এই লোকটার দেয়া শাড়ি গহনা। নিজের দিকে তাকাতেই আলো দুঃখ হচ্ছে খুব। নিচে ওই লোকটা আনন্দ করছে, আজ তার ভাই এসেছে, তার পরিবারের সম্পূর্ণ হয়েছে। লোকটাকে দেখে যতদূর মনে হয়েছে লোকটা তার পরিবারের লোকদেরকে প্রচণ্ড ভালোবাসে, অথচ এই লোকটাই আলোকে তার পরিবার থেকে দূরে সরিয়ে নিজের কারাগারে বন্দি করে রেখেছে। ইসমাম এদিক ওদিক তাকিয়ে বলে, ভাইয়া বলেছে সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? এখানে তো কোনো সারপ্রাইজ নেই। সবাই মুখ চাওয়াচাওয়ি করতে থাকে। সামিন ইসমামকে সোফায় বসার নির্দেশ দিয়ে নিজেও বসে। ইহান তার ছোট বাবার কাছ থেকে উঠে গিয়ে বড় বাবার কোলে বসে পড়ে। আমি বিয়ে সামিন করেছি ছোট। ইসমামের দিকে দৃষ্টি দিয়ে ঠান্ডা গলায় বলে। ইসমাম প্রথমে বুঝে উঠতে পারেনি ভাইয়ার কথা। কয়েক মুহূর্ত সময় নিয়ে সে যেই না সবটা বুঝেছে অমনি চাপা স্বরে চেঁচিয়ে বলে, রিয়েলি ভাইয়া? মজা করছো না তো? সামিন মৃদু হেসে মাথা নাড়ায়। ঋতু এবং ঈশিতা একে অপরের দিকে শুকনো মুখে তাকায়। ইসমাম সামিনকে বলে, এত বড় একটা কথা তুমি এখন বলছো ভাইয়া? এটা কোনো কথা? আমি খুব করে চাইতাম তুমি বিয়ে করো, আর তুমি আমাকে না জানিয়েই। ইলহাম ইসমামকে থামিয়ে দিয়ে বলে, তোকে সারপ্রাইজ দিয়েছে, এত খেপে যাচ্ছিস কেন তুই? ইসমাম অভিযোগের সুরে বলে, খেপে যাচ্ছি না, আমি সবার জন্য কত গিফট নিয়ে এলাম, সেখানে নতুন ভাবিকে খালি হাতে দেখবো, কি একটা লজ্জায় ফেলে দিলে তুমি ভাইয়া। আচ্ছা, নতুন ভাবি দেখতে কেমন? ফুলির মা পাশ থেকে বলে ওঠে, একেবারে হিন্দি সিনেমার নায়িকা, দিবিয়া ভারতীর মতো ছোট ভাইজান, কিন্তু গায়ের রংটা একটু চাপা এবং একটু খাটো। তয় বড় ভাইজানের পাশে খুবই মানাইছে, মাশাল্লাহ মাশাল্লাহ। ইসমাম হেসে ফেলে, তোমার বর্ণনা শুনে আমার তো আর তর সইছে না ফুলির মা। আমাদের দিব্যা ভারতী ভাবি তুই বস, কোথায়? ঋতু ডেকে আনছে। ডাকো তাকে, নাকি ভাইয়ার ঘরে গিয়ে দেখবো? সামিন ইসমামকে কথাটি বলে ঋতুর দিকে তাকায়। ঋতু মাথা নাড়িয়ে সিঁড়ির কাছে যায়। 4-5 দিন ইসমাম আগে। ভাইয়ের দিকে তাকিয়ে বলে, কবে করলে বিয়ে? নির্বাচনী ঝামেলার মধ্যে কি এমন তাড়া ছিল? প্রেমের বিয়ে নাকি ভাইয়া? কখনো তো বলনি আমাকে। বাবা জানে? ভাবি আয়নায় নিজের প্রতিবিম্ব থেকে চোখ সরিয়ে ঋতুর দিকে তাকায়। দরজার বাইরে থেকে উকি দিয়ে ডাকছে আলোকে। নিস্তেজ কণ্ঠে আলো বলে, আবার কি? শাড়ি গয়না তো পরেছি। ঋতু ভেতরে ঢোকে। আলোকে একবার তাকিয়ে দেখে, কি সুন্দর মুখশ্রী। তার ভাসুর এমনি এমনি দেওয়ানা হয়নি। সোনার গয়নাগুলো পরে একেবারে নতুন বউয়ের মতো লাগছে আলোকে। চোখ ফেরানো দায়। আলো তার দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। ঋতু বলে, নিচে চলুন ভাবি, ভাইয়া ডাকছে। আমি কেন নিচে যাব? তার দরকার থাকলে তাকে এখানে আসতে বলো। আপনাকে নিচে নিয়ে যেতে বলেছে। তার ছোট ভাই আসছে, সম্পর্কে আপনার দেবর। তাতে আমার কি? যাকে স্বামী বলে স্বীকার করি না তার ছোট ভাইকে দেবর বলছো কেন? কঠিন গলায় বলে আলো। ঋতু বলে, চলুন ভাবি, জেদ করবেন না, 2 মিনিট থেকেই চলে আসবে। আলো একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঋতুর পিছু পিছু সিঁড়ির দিকে যায়। সিঁড়ি বেয়ে নামতে নামতে হঠাৎ করে সে থমকে দাঁড়ায়। নিচে সবাই কথা বলছে। ইয়াসার মির্জা, ইলহাম মির্জা ছাড়াও অন্য একটি পুরুষ কণ্ঠ আলোর কানে যেতেই সে চমকে ওঠে। সে কি সত্যি শুনছে নাকি তার ভ্রম? ঋতু আলোকে দাঁড়িয়ে পড়তে দেখে বলে, আসুন ভাবি। আলো কাঁপছে, তার মস্তিষ্ক কাজ করছে না।
অত্যন্ত পরিচিত ওই পুরুষটির কণ্ঠটি তার মস্তিষ্কে তীরের ফলার মতো আঘাত করছে। সে দ্রুত পায়ে হেঁটে সিঁড়ি থেকে নামে। লিভিং রুমে সবাই বসে আছে। আলো অচেনা পুরুষটিকে চেহারা দেখতে পায় না। সে ওদিকে ফিরে বসে তার ভাইয়ের সাথে কথা বলছে। ক্রমে ক্রমে আলোর অস্বস্তি বেড়ে চলেছে। সামিন ইয়াসার আলোকে দেখতে পায়। হুট করে তার চোখ চলে যায় আলোর হাতের দিকে। তার মায়ের চুড়িতে এই মেয়েটাকে হাত দুটো সজ্জিত হয়েছে। খুবই ভালো লাগছে দেখতে। আলো ধীর পায়ে হেঁটে এগিয়ে যেতে থাকে। ফুলির মা চেঁচিয়ে ওঠে বলে, ছোট ভাইজান, বড় ভাবি আইসা পড়ছে। ইসমাম উঠে দাঁড়িয়ে মাথা ঘুরিয়ে তাকায়। আলো আরো 2 কদম এগিয়ে যেতেই দাঁড়িয়ে পড়ে। ইসমাম আলোর মুখের দিকে তাকিয়ে আছে। হাসিতে প্রশস্ত হয়ে থাকা ঠোঁটজোড়া হঠাৎ করে অন্য রূপ ধারণ করেছে, কাঁপছে কিছুটা। আলো ইসমামের চোখের দিকে তাকিয়ে আছে। সেই চোখ, সেই নাক, সেই ভ্রুযুগল, সেই থুতনির নিচের টোল। আলো ভুল দেখছে না, কিছুই ভুল দেখছে না সে। তার মস্তিষ্কে অনবরত কেউ হাতুড়ি পেটাচ্ছে, কেউ দামামা বাজিয়ে যাচ্ছে। অদৃশ্য কেউ চিৎকার দিয়ে বলছে, তুই ঠকেছিস আলো, তোকে ঠকানো হয়েছিল। ইসমাম বুঝতে পারছে না সে কি করবে। তার পায়ের দিকটা হঠাৎ করে অসাড় হয়ে যাচ্ছে। ধীরে ধীরে পুরো শরীরটা ছড়িয়ে পড়ছে। সামিন ইসমামের পাশ থেকে বলে ওঠে, তোর বড় ভাবি অদ্রিতা আলো, চিনিস ওকে তুই? ইসমাম বোকার মতো তার ভাইয়ের দিকে তাকায়। তাকায় আলোর দিকে, ঈশিতার দিকে, ইলহামের দিকে, ঋতুর দিকে, ফুলের মায়ের দিকে, ইহানের দিকে। সে ফ্যালফেল করে দেখছে প্রত্যেকটা মুখ। এটা কি কোনো ষড়যন্ত্র? তার সাথে সবাই মজা করছে নাকি? আলো খেয়াল করলো সে হঠাৎ করে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে 2 বার দেখছে। মনে হচ্ছে দুজন দাঁড়িয়ে আছে তার সামনে। দুজন ইসমাম, দুজন প্রতারক, দুজন ধান্দাবাজ, দুজন মিথ্যুক। মনে মনে বলতে থাকে, তুই শক্ত থাক আলো, দোহাই তোর, তুই দয়া করে শক্ত থাক। আলোর ভিতরে যে আলো আছে সে আলোর অনুরোধ রাখে না। তীব্র অভিমান, ঘৃণা, আঘাতে জর্জরিত হয়ে লুটিয়ে পড়ে মেঝেতে। ঋতু চেঁচিয়ে ওঠে, বড় ভাবি। ওখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকে অবাক হয়ে মেঝেতে পড়ে থাকা অচেতন আলোকে দেখতে থাকে। কয়েক মুহূর্ত কেটে যেতেই শামিন ছুটে যায় আলোর কাছে, ঝুঁকে বসে পড়ে মেঝেতে। আরো আলোর গালে আলতো করে চাপড় মেরে গম্ভীর কণ্ঠে ডাকতে থাকে, হ্যালো হ্যালো। ইসমাম শামিন আর আলোকে দেখতে থাকে। সে দাঁড়িয়ে আছে একটা জড়বস্তুর মতো, একটা পাথরের মতো। সামিন এদিক ওদিক তাকায়। ফুলির মা 1 গ্লাস পানি নিয়ে এসে সামিনের হাতে দেয়। সামিন আলোর মুখে ছেটাতে থাকে পানি। কোনো কাজ হয় না তাতে। সামিন পাঞ্জাবির হাতা ভালো করে গুটিয়ে নিয়ে আলোকে পাজা কোলে করে তুলে নেয়। ইসমাম একদৃষ্টিতে সেই দৃশ্য দেখতে থাকে। আলোকে উঠিয়ে নিয়ে সিঁড়ি ভেঙে উপরে উঠতে থাকে। ঋতু, ঈশিতা, ফুলির মা চিন্তিত ভঙ্গিতে সামিনের পিছু পিছু যায়। লিভিং রুমে দাঁড়িয়ে থাকে ইসমাম এবং ইলহাম। ইলহাম ইসমামের কাঁধে হাত রেখে বিরক্ত ভঙ্গিতে বলে, আমাদের বড় বাবির যখন তখন সেন্সলেস হয়ে যাওয়ার রোগ আছে, ঘাবড়ে যাস না। তুই ঘরে গিয়ে রেস্ট নে। ভাত খাবি তো? সীতারাকে বলছি তোর খাবার টেবিলে দিতে। তোর পছন্দের সব রান্না করে রেখেছে ঈশিতা আর ইহানের মা। ইসমাম ইলহামের দিকে বোকার মতো তাকিয়ে থাকে। বিছানায় আলোকে শুইয়ে দিয়ে সামিন আলোর গালে হাত রেখে আলোকে ডাকতে থাকে। ঋতু আলোর পায়ের কাছে বসে চিন্তিত ভঙ্গিতে ইয়াসারকে বলে, ভাইয়া, ডাক্তার ডাকেন। হুট করে এভাবে অজ্ঞান হয়ে কেন যাবে? সামিন ঋতুর দিকে তাকিয়ে একবার আলোর দিকে তাকায়। হঠাৎ করে তার ফোন বেজে ওঠে। সবুজের নাম্বার, তার মানে হসপিটাল থেকে এসেছে। সামিন ফোনটা নিয়ে বারান্দায় চলে যায়। ঈশিতা এসে আলোর মাথার কাছে বসে। ঋতু ঈশিতার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, কি হলো বলো তো আপা? এমন করে অজ্ঞান হয়ে যাবে কেন? পাশে দাঁড়িয়ে থাকা ফুলের মা নিচু স্বরে বলে ওঠে, চিন্তা করো না ভাবি, জ্ঞান হারায়নি, এমনি মাথা ঘুরা পইরা গেছে।
বিয়ার পরপর আমিও ওইসব খাইতে পারতাম না, শুধু বমি হইতো আর মাথা ঘুরাইতো সারাদিন। এখন গা ছোঁয়া হয়ে গেছে। ঋতু কপাল কুঁচকে ফুলের মায়ের মুখের দিকে তাকিয়ে বলে। চুপ করবে তুমি? সামিন ফোনে কথা বলে ঘরে এসে ঈশিতার দিকে তাকায়, তারপর বলে, ডাক্তার পাঠিয়ে দিচ্ছি, আমাকে একটু বেরোতে হবে। জামিলের অবস্থা ভালো না, একটু দেখিস। ঈশিতা কোনো জবাব দেয় না। আলোর জন্য ভাইয়ার মধ্যে উৎকণ্ঠা দেখে সে কিছুটা অবাক হয়। সামিন সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখে ইসমাম এখনো লিভিং রুমে দাঁড়িয়ে আছে। সে চেঁচিয়ে বলে, তুই কি নতুন এ বাড়িতে, এখনো এখানে দাঁড়িয়ে আছিস? উত্তর পাশের ঘরটা সাজিয়ে রেখেছি, ঘরে গিয়ে রেস্ট নে। আমি 1 ঘন্টার জন্য বাইরে যাচ্ছি, এসে কথা হবে। সামিন তাড়াহুড়ো করে চলে যাওয়ায় সময় দেখলো না সে তার আদরের ছোট ভাইটাকে কিভাবে কতটা জঘন্যভাবে ভেঙে চুরে দিয়ে গিয়েছে। খেয়ালই করলো না সামিন ইয়াসার মির্জা। হসপিটালে পৌঁছে সামিন গাড়ি থেকে নেমে দেখে ফুয়াদ দাঁড়িয়ে সামিনের দিকে তাকিয়ে বলে, ইসমাম এসেছে। কিছুক্ষণ আগে। না আসলেও পারতি, আমরা দেখছি অবস্থা স্টেবল এখন কিছুটা। সামিন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে হাতের ফোনের দিকে তাকায়, তারপর একজন ডাক্তারকে ফোন করে বলে, হ্যাঁ আপনি পৌঁছেছেন ডক্টর? হ্যাঁ দেখুন। আচ্ছা রাখছি। ফুয়াদ অবাক হয়ে বলে, ডাক্তার কার জন্য? কি অসুস্থ? আলো। কি হয়েছে? হঠাৎ করে সেন্সলেস হয়ে গিয়েছে। ফুয়াদ চিন্তিত ভঙ্গিতে বলে, কি যে একটা অবস্থা, তুই কি করতে চাইছিস কিছু বুঝতে পারছি না। কিছু বুঝতে হবে না, জামিলের কাছে চল। ডক্টর পৌঁছানোর কিছুক্ষণ আগেই আলোর জ্ঞান ফিরেছে। চোখ খুলে পিটপিট করে তাকিয়ে দেখে সবাইকে। ঋতু নিচু স্বরে ডাকতে থাকে, ও ভাবি শুনতে পাচ্ছেন? আপনার কি কোথাও কষ্ট হচ্ছে? আলো একটা দীর্ঘশ্বাস সাথে চোখ দিয়ে 2 ফোঁটা পানি ছেড়ে দেয়। ঈশিতা তা খেয়াল করে বলে, কি সমস্যা বলো আমাদের। আলো উঠে বসতে চায়, ঈশিতা আলোকে ধরে বসিয়ে দেয়। সিতারা এসে জানায় নিচে ডাক্তার এসেছে, তাকে উপরে পাঠাবে কিনা জানতে চায়। ঈশিতা বলে, পাঠিয়ে দাও। না। তেজি কণ্ঠে বলে ওঠে আলো। সবাই তার মুখের দিকে তাকায়। আলো আর্তনাদ করে ওঠে, কেউ আসবে না, আমি একা থাকতে চাই, আপনারা বেরিয়ে যান এই ঘর থেকে। ঈশিতা আলোকে ধরে বলে, তুমি অসুস্থ আলো, ডাক্তার এসে দেখে যাক একবার। বললাম না কেউ আসবে না, বললাম না আপনাদের এই ঘর থেকে বেরিয়ে যেতে। আলোর কণ্ঠে কিছু একটা ছিল। সবাই চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। ডাক্তারের কথা শুনতে শুনতে সামিন বেশ কয়েকবার ফোনের দিকে তাকায়। ফুয়াদটা খেয়াল করে। ডাক্তার চলে যেতে ফুয়াদ সামিনকে বলে, একটা লোক যে সবসময় তার ছেলেপুলেদের বলতো জরুরি কাজের সময় বউয়ের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে, জরুরি মিটিংয়ে বউয়ের ফোন রিসিভ না করতে, সেই লোক বারবার বউয়ের চিন্তা অস্থির হয়ে ফোন চেক করছে কেন? অদ্ভুত। সামিন কপাল কুঁচকে ফুয়াদের দিকে তাকিয়ে বলে, ফাজলাম করিস না, বিয়ে করেছে, একটা রেসপন্সিবিলিটি আছে। ওদের মতো লুতুপুতু কথা বলার জন্য বসে নাই আমি। তাই এতই যখন রেসপন্সিবিলিটি, তাহলে নিজেই ঈশিতাকে ফোন করে জেনে নে জ্ঞান ফিরেছে কিনা। ওর ফোনের আশায় বসে আছিস কেন? নাকি যেচে ফোন দিলে তোর পুরুষত্ব অপমানিত হবে? সামিন ফুয়াদের দিকে চোখ রাঙিয়ে একবার তাকিয়ে হাঁটতে থাকে, তারপর বলে ওঠে, তার প্রয়োজন নেই, বাড়িতে যাচ্ছি, গেলেই দেখতে পাবো। ইসমামের দরজার সামনে এসে ঋতু ইসমামকে ডেকে বলে, খাবে না ভাইয়া? বেশ কিছুক্ষণ পরে ইসমাম কাঁপা কাঁপা গলায় জবাব দেয়, আমি একটু ঠিক হই নেই ভাবি, জার্নিতে মাথাটা খুব ধরেছে। হাঁটুতে মাথা ঠেকিয়ে বসে আছে আলো। কিছুক্ষণ যেতেই ফুপিয়ে ওঠে। শরীরটা একটু একটু করে কাঁপছে। জানালার থাই গ্লাস খোলা, বাইরে সম্ভবত ঝড়ো হাওয়া বইছে, বৃষ্টি নামবে হয়তো। জানালা থেকে ঝড়ো হাওয়া ঘরে প্রবেশ করে পুরো ঘর ছড়িয়ে পড়েছে। বাইরে যে ঝড় বইছে তার থেকে 1000 গুণ বেশি ঝড় আলোর মনে বয়ে চলেছে। আলোর আলগা হয়ে যাওয়া খোপা খুলে গিয়েছে, চুলগুলো বেপরোয়া হয়ে উঠছে। দরজার নব খোঁড়ার শব্দ হতেই আলো মাথা নিচ তুলে চোখের পানি মুছে গুটিসুটি মেরে বসে থাকে। ভেবেছিল ইয়াসার এসেছে,
ওই লোকটাকে সে তার চোখের পানি দেখাতে চায় না। আলোর ধারণাকে মিথ্যে করে দিয়ে ঘরে ঢোকে ইসমাম। আলো থমথমে মুখ নিয়ে ইসমামের দিকে তাকিয়ে থাকে। ইসমাম ধীর পায়ে আলোর দিকে এগিয়ে আসে, ব্যাকুল কণ্ঠে বলে, অদ্রিতা। আলো বিছানা থেকে নেমে দাঁড়িয়ে তেজি কণ্ঠে বলে ওঠে, ওখানেই দাঁড়িয়ে যাও। ইসমাম দাঁড়িয়ে পড়ে। আলো ইসমামের চোখের দিকে দৃষ্টি স্থির রেখে ধরা গলায় বলে ওঠে, প্রতারক, ঠক, মিথ্যুক, ধান্দাবাজ। ইসমাম আকুতি সুরে বলে, অদ্রিতা, আই ক্যান এক্সপ্লেইন। এখান থেকে বেরিয়ে যাও, তুমি বেরিয়ে যাও প্রতারক। হিংস্র বাঘিনীর মতো গর্জে ওঠে আলো। ইসমাম আলোর দিকে তাকিয়ে আছে। আলোর চোখ মুখ তীব্র ক্ষোভে ফেটে পড়তে চাইছে। ইসমাম এক কদম সামনে এগোতেই আলো দু কদম পিছিয়ে গিয়ে রাগে ফুঁসতে থাকে। ইসমাম আলোর পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নরম সুরে বলে, এসব কিভাবে হলো অদ্রিতা? বেরিয়ে যাও, তুমি বেরিয়ে যাও। অদ্রিতা। আলো ইসমামের দিকে তেড়ে যায়, চেঁচিয়ে বলতে থাকে, লজ্জা করে না, লজ্জা করে না ভাইয়ের বউয়ের ঘরে পারমিশন না নিয়ে ঢুকতে? আলোর কথায় ইসমাম চোখ নামিয়ে নেয়। আলো একবার দেয়ালে টাঙানো ছবিটার দিকে তাকিয়ে ইসমামের দিকে তাকায়, বিড়বিড় করে বলতে থাকে, সেই জন্যই তো এত মিল, সেই জন্যই শামিন ইয়াসার মির্জার নামে কোনো বাজে কথা শুনতে পারতে না তুমি। আমারই ভুল, আমিই বোকা, আমিই বুঝতে পারিনি। ঝরঝর করে কেঁদে দেয় আলো। ঘৃণা করো না আমাকে অদ্রিতা, তোমাকে হারাতে চাইনি আমি, তাই বলিনি সত্যিটা। ইসমামের এই কথায় আলো দু চোখ পানি নিয়েও তাচ্ছিল্যের হাসি হাসে, তেজি কণ্ঠে বলে ওঠে, হারাতে চাওনি, হারিয়ে তো ফেলেছ। বেশ হয়েছে, বেশ হয়েছে, এটাই তোমার উচিত শিক্ষা। ইসমাম আহত চোখে আলোর দিকে তাকিয়ে থাকে। আলো বলতে থাকে, বাবা টিচার, মা গৃহিণী, বাবা মা সম্পর্কে মিথ্যা বলতে বাদলো না একটুও? তুমি তো শামিন ইয়াসার মির্জার চেয়েও নিকৃষ্ট। ছলনা করে পেতে চেয়েছিলে আমায়, নাকি কখনো চাওনি? ভেবেছিলে কিছুদিন টাইম পাস করে ছেড়ে দিয়ে লাপাত্তা হয়ে যাবে। আদ্রিতা নামে বোকা মেয়েটা টেরই পাবে না। অদ্রিতা। ইসমাম আর কিছু শুনতে চাইছে না আলোর মুখে। আলো বলতে থাকে, ধিক্কার জানাই তোমাকে, তোমার থেকে তো শামিন ইয়াসার ঢের ভালো। যা করেছে সামনাসামনি করেছে, তোমার মতো প্রতারণা করে। আর কিছু বলতে পারে না আলো। পুরো শরীর ভেঙে কান্না আসছে। কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। ইসমাম আলোর দিকে অসহায়ের মতো দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে। কয়েক মুহূর্ত পরে কান্নাটা দমিয়ে আলো বলে ওঠে, একেবারে শামিন ইয়াসার মির্জার হাতে গড়া পাষণ্ড তুমি। একবার ভাবলে না একটা মেয়ের ইমোশন নিয়ে এভাবে খেলা ঠিক না? কি উদ্দেশ্য ছিল বলো? তুমি ভালো করেই জানতে তুমি মির্জা বাড়ির ছেলে। জানতে পারলে আমি তোমাকে বরখাস্ত করব না, তবুও কোনো উদ্দেশ্য, কোন আশায় তুমি রিলেশন কন্টিনিউ করেছিলে বলো? ইসমাম কিছু বলে না। আলো চেঁচাতে থাকে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। ওই মুখ আমি দেখতে চাই না। বেরিয়ে যাও প্রতারক। শেষের কথাটা অত্যন্ত উচ্চস্বরে বলে আলো। নিচতলা থেকে আলো চিৎকার শোনা যাচ্ছে। ঈশিতা ঋতুর দিকে তাকিয়ে বলে, কাকে বেরিয়ে যেতে বলছে? ঋতু চিন্তিত ভঙ্গিতে সামিনের ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। ইসমাম ধীর পায়ে ঘর থেকে বের হয়। ঋতু অবাক হয়ে ইসমামের দিকে তাকিয়ে আছে। ইসমাম ঋতুর দৃষ্টি সম্পূর্ণ অগ্রাহ্য করে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। লিভিং রুমে ঢুকে সামিন দাঁড়িয়ে পড়ে। ঈশিতা আর ঋতু তার দিকে তাকিয়ে আছে। সামিন গম্ভীর কণ্ঠে বলে, জ্ঞান ফিরেছে? ডাক্তার কি বলেছে? ডাক্তার দেখানোর প্রয়োজন হয়নি, জ্ঞান তার আগেই ফিরেছে। একটু আগে গিয়ে দেখে জ্বর এসেছে হঠাৎ। শুকনো মুখে বলে সামিন সিঁড়ির দিকে যায়। তারপর দাঁড়িয়ে ঋতুর দিকে তাকিয়ে বলে, ইসমাম কিছু খেয়েছে? কি আর খাবে ভাইজান, বড় ভাবি যে ব্যবহারটা করলো তারপর খাওয়ান পেটে যায়। মানে? গম্ভীর কণ্ঠে শব্দটি উচ্চারণ করে সামিন ভ্রু কুঁচকে তাকিয়ে আছে ফুলের মায়ের দিকে। ফুলির মা বলতে থাকে, জ্ঞান ফেরার পরে মেজাজ দেখাইয়া আমাদের সবাইকে ঘর থেকে বাহির করিয়া দিল। ইসমাম ভাইয়া ভাবিরে দেখতে গিয়েছিল ঘরে। ভাবি খুবই বাজে ব্যবহার কইরা ইসমাম ভাইয়ারে ঘর থেকে বের করিয়া দিল। ইসমাম ভাইয়া সেই যে
ঘরের দরজা বন্ধ করিয়ে দিছে, এখনো খুলে নাই। কেউ ডাকলেও সাড়া দিচ্ছে না ভাইজান। সামিনের রাগ উঠে যায়, দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে যায়। ঈশিতা ফুলের মাকে ধমক দিয়ে বলে, বেশি কথা বলো তুমি। দরজা খোলা। সামিন একবার উকি দিয়ে আলোকে দেখে নেয়। গুটিসুটি মেরে মাথা নিচু করে বিছানায় বসে আছে চুপচাপ। ঘরে না ঢুকে সামিন সোজা ইসমামের ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। দরজায় টোকা দিয়ে বলে, ছোট। ইসমাম কোনো সাড়া দেয় না। সামিন জোরে ডাকতে থাকে, ছোট দরজা খোলো। কিছুক্ষণ পর ইসমাম দরজা খুলে দেয়। সামিন তার ভাইকে দেখে। কেমন বিধ্বস্ত রূপ ধারণ করেছে ইসমামের মুখ। সামিন বলে ওঠে, কি বলেছে ও তোকে? গালাগাল করেছে? ইসমাম ধীরে ধীরে চোখ তুলে ভাইয়ের দিকে তাকায়। সামিন বলে, তুই নিচে চল, খাবি? ভাইয়া তুমি যাও, আমি খাবো না এখন। নিস্তেজ কণ্ঠে জবাব দেয় ইসমাম। সামিন ধমকের সুরে বলে, খাবি না মানে? তুই কেন খাবি না? ও অন্যায় করেছে, ওকে শাস্তি পেতে হবে। তুই নিচে চল, চল বলছি। সামিন ইসমামের জোর করে নিচে পাঠিয়ে দেয়। ইসমাম রোবটের মতো হাঁটছে। জগতের কোনো কিছুর দিকে তার কোনো হুঁশ নেই। যেন ঘরের ভেতর ঢুকে দরজা চাপিয়ে দিয়ে আলোর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে সামিন। আলো সামিনের অস্তিত্ব টের পায়, কিন্তু মাথা তুলে তাকায় না। সামিন আলোর দিকে এগিয়ে গিয়ে তার শক্ত হাতে আলোর থুতনি ধরে মুখটা উঁচু করে আলোর চোখের দিকে তাকায়। আলোর চোখ দুটো দেখে সামিন থমকে যায়। দেখেই মনে হচ্ছে কাঁদছিল এতক্ষণ। সামিনের হুট করে রাগ পড়ে যায়। আলোর থুতনি থেকে হাত সরিয়ে নিয়ে বিছানার একপাশে বসে পড়ে। ভেবেছিল ধমকে নিয়ে যাবে, কিন্তু আলোকে দেখে আর ধমকাতে ইচ্ছে করছে না। নিচু স্বরে বলে, আমার সাথে জড়িত সব মানুষকে তুমি ঘৃণা করো, ঠিক আছে? ইসমাম নতুন মানুষ, আমার কোনো অন্যায়ের আগে পিছিয়েও নেই। একটু ভদ্রতা বজায় রাখা যেত না? আলো চুপ করে থাকে। সামিন নিজেকে নিজেই বলে, কাকে কি বলছে? সোজা আঙুলে ঘি কখনোই উঠবে না, হ্যাঁ, জানা কথা। বাইরে খুব বৃষ্টি হচ্ছে। সামিন উঠে দাঁড়িয়ে আলোর হাত ধরে। আলো সামিনের দিকে তাকায়। সামিন গম্ভীর কণ্ঠে বলে, চলো আমার সাথে। আজ হঠাৎ এলি যে? পরি পেছন থেকে বাবার ডাক শুনে দাঁড়িয়ে পড়ে। ছাতাটা একটু উঁচুতে তুলে বাবার দিকে তাকিয়ে বলে, ঈশিতা আপু ডেকেছে, আর ক্লাসও ছিল না আজ। পোনা বলে। ও। পরি ধীর পায়ে হেঁটে সদর দরজার দিকে যায়। ছাতাটা পোচার নিচে পানি ঝরার জন্য রেখে দেয়। গায়ের ওড়নাটা ঠিকঠাক করে ভেতরে ঢোকে। করিডোরের পেরিয়ে লিভিং রুমে ঢুকতেই দেখতে পায় সিঁড়ি বেয়ে নামছে ইসমাম। পরি থমকে দাঁড়িয়ে পড়ে। 4 বছর আগের দেখা ইসমাম ভাইয়ের সাথে এই লোকটার বিস্তর ফারাক। স্বাস্থ্যেরও কিছুটা ভালো হয়েছে। পরির ভাষ্যমতে আগে খ্যাংরা কাঠির মতো দেখতে ছিল। আগে গালে মাংস ছিল না বলে চোখ দুটো বড় বড় লাগতো। এখন গাল দুটো বেশ ভরাট, তাই চোখ দুটো ছোট লাগছে। অবশ্য একটা জিনিস বদলায়নি, ইসমামের মুখের বিধ্বস্ত অবস্থা। এই লোকটা সবসময় মুখ এমন করেই রাখে, দেখলে মনে হয় সকাল থেকে বাথরুম আটকে রেখে সিরিয়াল পায়নি বলে। আর 5 মিনিট দেরি হলে বিরাট বড় কেলেঙ্কারি হয়ে যাবে। সেই টেনশনে সে অস্থির। ইসমাম নিচে নামতেই পরি অনেকটা জড়তা নিয়ে বলে, কেমন আছেন ইসমাম ভাইয়া? ইসমাম পরির দিকে এক পলক তাকিয়ে শুকনো গলায় বলে, ভালো। এতটুকু বলে সে ডাইনিং এর দিকে চলে যায়। পরি ঠায় দাঁড়িয়ে থাকে। সবকিছু বদলে গেলেও এই মহাশয়ের ব্যবহার একটুও বদলায়নি। কেউ কেমন আছে জিজ্ঞেস করলেও তাকেও যে জিজ্ঞেস করতে হয় সেটা এই লোকটা এখনো শেখেনি। কিংবা যতটুকু জানতো আমেরিকায় গিয়ে সব খেয়ে বসে আছে। পরি কপাল কুঁচকে দোতলায় ঈশিতার ঘরের দিকে যায়। সে থোড়াই কেয়ার করে এসব রাম গরুরের ছানাদের। আলোর হাত ধরে টানতে টানতে সামিন ডাইনিং টেবিলের সামনে এসে দাঁড় করায়। ইসমাম মাথা নিচু করে বসে আছে। সামিন একটা চেয়ার টেনে ইসমামের পাশে বসে আলোর দিকে তাকিয়ে বলে, আমার ভাই এখন ভাত খাবে, তুমি ওর বড় ভাবি, ওর প্লেটে মাংস তুলে দাও। ইসমাম ভাইয়ের দিকে তাকায়। তার দৃষ্টি এলোমেলো।
আলো শুকনো মুখে সামিনের দিকে একবার তাকিয়ে ইসমামের দিকে তাকায়। সামিন বলে, হা করে দেখছো কি? এই বাড়ির বউ তুমি, তোমার দেবর খেতে বসেছে, তার প্লেটে মাংস তুলে দাও। আলো হাত বাড়িয়ে মাংসের বাটি ধরে, আবারও চোখ তুলে একবার ইসমাম একবার সামিনকে দেখে। ঘৃণায় একটা দীর্ঘশ্বাস বেরিয়ে যায় তার ভিতর থেকে। সামিনকে হতবাক করে দিয়ে আলো মাংসের বাটি উল্টে দেয় ইসমামের প্লেটে। তারপর মাছ ভাজার বাটি, তারপর রোস্টের বাটি, তারপর দইয়ের বাটি, সবকিছু ঢেলে দেয় ইসমামের প্লেটের উপর। ইসমাম নিজের প্লেটের দিকে তাকিয়ে থাকে। সামিন হতভম্ব হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ। হতভম্ব ভাব কাটিয়ে কিছু বলার আগেই আলো চলে যায় সেখান থেকে। ঋতু দৌড়ে এসে সামিনকে শান্ত করে বলে, ও ভাইয়া, ভাবি শরীর ভালো নেই, জ্বর গায়ে, খামোখা তাকে জোর করবেন না প্লিজ। আমি দিচ্ছি ইসমাম ভাইয়াকে খাবার বেড়ে। ইসমামের সামনে থেকে সবকিছু পরিষ্কার করে ঋতু নতুন করে খাবার বাড়তে শুরু করে। ইসমাম পাথরের মতো বসে আছে। সামিন বলে, তুই খা। ভাইয়ের কথায় বাধ্য ছেলের মতো ইসমাম কিছুটা খেয়ে হাত ধুয়ে ভাইয়ের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, আমি ঘরে যাই ভাইয়া, খুব ঘুম পাচ্ছে, বড্ড ক্লান্ত আমি। ঘরে ঢুকে দরজার সিটকিনি তুলে দিয়ে সামিন আলোর দিকে তাকায়। আলো তার দিকে তাকিয়ে আছে। তাকে দেখে বেশ বোঝা যাচ্ছে গায়ে জ্বর বেড়েছে। আলোর দিকে কিছুটা এগিয়ে গিয়ে সামিন গম্ভীর কণ্ঠে বলে, আমি ভুলে গিয়েছিলাম তুমি ভরা জনসভায় ক্ষমতাসীন দলের ছাত্র নেতার গালে চর মেরে দে। আমি তোমাকে এত সহজে পোষ মানানো যাবে না। পোষ মানিয়ে কি করবেন? আপনার বাড়ি, আপনার ঘর, আপনার রাজত্ব, আপনার পোষা লোক সব, আপনার ক্ষমতা, আপনার গায়ের জোর। পোষ মানার ধার ধারেন কেন? আলোর কণ্ঠে কিছু একটা ছিল। সামিন আলোর মুখের দিকে তাকিয়ে থাকে। আলোর পুরো শরীর জ্বলে যাচ্ছে। নিজেকে কিছুটা ধাতস্থ করে বলে, কেন বিয়ে করেছেন? চেহারা দেখার জন্য নয় নিশ্চয়ই। কিসের অপেক্ষা করছেন আপনি? কেন নিজের স্বার্থ হাসিল করে আমাকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন না? তাহলেই তো পুরোপুরি প্রতিশোধ নেওয়া হয়ে যায়, আমিও মুক্তি পাই। আমি আপনার এই কারাগার থেকে মুক্তি চাই ইয়াসার মির্জা। না আমি আপনাকে কখনো স্বামী হিসেবে মানব, না আপনি কখনো আমাকে স্ত্রী হিসেবে পাবেন। যদি আমাকে লাঞ্ছিত করার ইচ্ছা থাকে করে আমাকে মুক্তি দিন। আমি আপনার কাছে অনুরোধ করছি ইয়াসার মির্জা। আলো আপনার কাছে হার স্বীকার করে নিল আজ। আমি শুধুই মুক্তি চাই। আপনি আপনার বাড়ির প্রত্যেকটা লোকের মুখ আমি দেখতে চাই না। দয়া করে মুক্তি দিন আমায়। কথা দিচ্ছি আমার পরিবার নিয়ে আমি খুলনা চলে যাব আজীবনের জন্য। আর কখনো আপনার সাথে লাগতে আসবো না, কখনোই না। উম্মাদের মতো ঘোর লাগা কণ্ঠে আলো বলে কথাগুলো। জ্বরে তার গা পুড়ে যেতে চাইছে। সামিন আলোর চোখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে হুট করে আলোর কপালে হাত দেয়। প্রচন্ড গরম আলোর শরীর, চোখ টকটকে লাল হয়ে গিয়েছে। আলো সামিনের হাত সরিয়ে দেয় নিজের কপাল থেকে। সামিন বলে, এখন হাত সরিয়ে দিচ্ছ কেন? এই মাত্র কত কিছু বললে, আমি যেন আমার যা ইচ্ছা করে তোমাকে ছুঁড়ে ফেলে দেই। আলো শাড়ির আঁচল খামচে ধরে দাঁড়িয়ে থাকে, অস্ফুট স্বরে বলে, আপনি খারাপ, আপনারা সবাই খারাপ, জঘন্য আপনারা। নতুন কথা না এটা। তোমার গায়ে ভীষণ জ্বর, চুপ করে বসে থাকো, আমি ওষুধ নিয়ে আসছি। চাই না আপনার দয়া, উপহাস করবেন না আর আমার সাথে। আল্লাহকে ভয় করুন ইয়াসার মির্জা। সামিন চুপ করে থাকে। আলো ঘর থেকে বেরিয়ে যেতে চায়। সামিন হাত দিয়ে আলোর পথ আটকে দেয়। বিছানায় শুয়ে রেস্ট নাও, বাইরে তোমার কোনো কাজ নেই। আলো ঘৃণার চোখে সামিনের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে জেদ দেখিয়ে ছুটে বারান্দায় চলে যায়। বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। নিমিষেই ভিজে যায় আলো। সামিন আলোর পিঠের দিকে তাকিয়ে আছে। আলো একটু পরপর কেঁপে কেঁপে উঠছে, হয়তো প্রচন্ড জ্বরে, হয়তো কান্না করছে। কিছু সময় যেতে সামিন একটা ছাতা নিয়ে বারান্দায় যায়। গিয়ে আলোর পাশে দাঁড়িয়ে আর চোখে আলোকে দেখে। বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে আলো। সামিন গম্ভীর কণ্ঠে বলে, ভেতরে চলো আলো, তোমার গায়ে জ্বর। আলোর নীরবতা সামিনের রাগ উঠিয়ে দেয়। সামিন থমকে বলে,
আলো, আমার জেদ সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। কিচ্ছু দেখায় নাই এখনো তোমাকে। চুপচাপ ভেতরে চলো। আলো নিশ্চুপ। সামিন দাঁতে দাঁত চেপে ছাতাটাকে ছুঁড়ে ফেলে দেয়। ঝড় হয় ছাতাটাকে উড়িয়ে নিয়ে বাগানে ফেলে দেয়। নিজেও ভিজে যায় সামিন। তারপর আলোকে টানতে থাকে। আলো সামিনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। খেপে গিয়ে সামিন আলোকে পাজা কোলে করে তুলে নেয়। আলো পুরুষালী শক্তির সাথে পেরে ওঠে না। সামিনের বুকে অনবরত কিল খুশি মারতেই মারতে ডুকরে কেঁদে ওঠে সে। সামিনের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ঘরে নিয়ে গিয়ে নামিয়ে দেয় আলোককে সামিন। তারপর আলমারি থেকে একটা শাড়ি বের করে এনে আলোর হাতে দিয়ে বলে, আমি ওষুধ আনতে যাচ্ছি। 10 মিনিট পরে যেন এসে দেখে শাড়িটা পাল্টানো হয়ে গেছে। নাহলে আমি যে কি করবো আমি নিজেও জানি না। আলো। তেজি কণ্ঠে কথাটি বলে সামিন ঘরের বাইরে চলে যায়। আলো অসহায়ের মতো কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে হাতের শাড়িটার দিকে তাকায়। জ্বর বেড়ে গিয়েছে। নিঃশ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে তার। কাপা কাপা হাতে শাড়ির কুচি ঠিক করে আঁচল তুলে দেয় শরীরে। পেছন থেকে আঁচলের অগ্রভাগ ডান কাঁধে টেনে নেয়। প্রচণ্ড শীত লাগতে শুরু করেছে। ওয়াশরুম থেকে বের হয়ে বিছানায় গিয়ে কিছুক্ষণ গুটিসুটি মেরে বসে থাকে। একটু পর আর বসে থাকতে না পেরে বিছানায় গা এলিয়ে দেয়। কিছু সময় চলে যেতেই গভীর ঘুমে তলিয়ে যায় আলো। ওষুধ নিয়ে এসে সামিন দেখে আলো ঘুমিয়ে গিয়েছে। কিছুক্ষণ আলোর মুখের দিকে তাকিয়ে থেকে ওষুধের বক্সটা বিছানার সাথে লাগোয়া টেবিলে রাখে। তারপর আবারও আলোর মুখের দিকে তাকায়। জ্বরে চোখ বেয়ে পানি পড়ছে। সামিন মনে মনে নিজেকে নিজে বলে ওঠে, কি চাচ্ছ তুমি? হ্যাঁ, এই মেয়েটার কি চাচ্ছ তুমি? সামিনিয়া স্যার, এই মেয়েটার তেজ কমিয়ে দিতে তোমার তো 2 মিনিট সময় লাগবে না। অথচ তুমি তার সাথে এত সভ্যতা দেখাচ্ছ। মেয়েটার কাছে নিজেকে ক্লিন রাখার এত কেন দায় তোমার? ও তো তোমার স্ত্রী, তোমার সম্পত্তি। জোর করে বিয়ে করেছো, তাহলে এখন কেন এত ভদ্রতা দেখাচ্ছ? বন্ধ করে রাখা সিলিং ফ্যানের দিকে অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে ইসমাম। তারপর উঠে বসে ল্যাপটপে হাত দেয়। আমেরিকাতে তার বেস্ট ফ্রেন্ড অ্যালেক্সকে একটা মেসেজ লিখতে থাকে সে। ইংরেজিতে লেখা মেসেজটির অর্থ হলো, ছোটবেলা থেকে আমি সবসময় ভাইয়ার দামি টি শার্ট, দামি জুতা, দামি ঘড়ি ভাইয়ার থেকে কেড়ে নিয়েছি। অ্যালেক্স, কখনো কখনো বলার প্রয়োজন বোধ করিনি। ভাইয়ার পছন্দের সব জিনিস আমি পছন্দ করে ফেলতাম। ভাইয়াকে না জানিয়ে সেগুলো নিয়ে নিতাম। ভাইয়া কখনো প্রতিবাদ করতো না। অ্যালেক্স, ভাইয়া আমাকে ভালোবাসে, তাই প্রতিবাদ করতো না। আমিও ভাইয়াকে ভালোবাসি। আজ ভাইয়া সেই সব কিছুর শোধ একসাথে তুলেছে। অ্যালেক্স, আমার পছন্দের মানুষটাকে আমায় না জানিয়ে নিয়ে নিয়েছে ভাইয়া। আমার কি প্রতিবাদ জানানো উচিত অ্যালেক্স? মেসেজটা পাঠানোর 5 মিনিটের মধ্যে অ্যালেক্সের নাম্বার থেকে অনবরত ফোন আসতে শুরু করে। ইসমাম ফোনটা রিসিভ করে না। তার ফোন ল্যাপটপ থেকে অদ্রিজা আলো নামে মেয়েটিকে সমস্ত স্মৃতি পরম যত্নে মুছে ফেলতে থাকে। রাত তখন 9:30। আলোর জ্বর কিছুটা কমেছে। সে বিছানায় চুপচাপ বসে আছে। নিচে হাসাহাসির শব্দ শোনা যাচ্ছে। অনেকদিন পরে ভাই বোন সব এক হয়ে খাবার টেবিলে বসে খাচ্ছে। ইসমাম চুপচাপ মাথা নিচু করে খাবার নাড়াচাড়া করছে। ইলহাম ইসমামের দিকে তাকিয়ে বলে, পাখির মতো করছিস কেন? সমস্যা কোথায়? সারাদিন রুমে মটকা মেরে পড়েছিলি, বাংলাদেশে ভালো লাগছে না? ইসমাম কিছু বলে না। সামিন কিছুক্ষণ পরে বলে ওঠে, ঠিক আছে, খেতে না চাইলে ঘরে গিয়ে ঘুম দে। রাতের গভীর ঘুমটা এখন প্রয়োজন তোর। ইসমাম সাথে সাথে উঠে দাঁড়ায়। তারপর দোতলায় উঠে যায়। সামিনের খাওয়া হয়ে গেলে সিতারার দিকে তাকিয়ে আলোর কথা জিজ্ঞেস করে। খেয়েছো? সিতারা শুকনো মুখে বলে, না খাবার খায় না ওষুধ, কিছুই তো শুয়ে দেখেননি ভাইজান। সামিন উঠে দাঁড়ায়। আলো বিছানা থেকে নেমে ঘর থেকে বের হয়ে দরজার সামনে দাঁড়িয়ে যায়। ইসমাম নিজের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। মুখোমুখি দুটো ঘর। আলো ইসমামের দিকে তাকায়। ইসমামের দৃষ্টি সে পড়তে পারছে না আজ। তার মুখ ভাবলেশহীন। এখানে দাঁড়িয়ে আছো কেন? পিশাচের কণ্ঠ শুনে আলো ইয়াসারের দিকে তাকায়। সামিন গম্ভীর কণ্ঠে বলে,
খাবার খাওনি, ওষুধ খাওনি কেন? আলো কিছু বলে না। সামিন তখনও ইসমামের দেখতে পায়নি। তার সম্পূর্ণ মনোযোগ আলোর দিকে ছিল। আলোর নীরবতা দেখে সামিন আলোর হাত ধরে ঘরে ঢুকায়, তারপর ঘরের দরজা বন্ধ করে দেয়। ইসমাম এক দৃষ্টিতে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ল্যাপটপের সামনে বসে অ্যালেক্সকে একটি মেসেজ লেখে। ভাইয়ার উপর রাগ করার আগে আমি মরতে চাই অ্যালেক্স। আমি ওই মানুষটার উপর রাগ করতে পারবো না কিছুতেই। মেসেজটি দেখতে পেয়ে অ্যালেক্স আবারও ভিডিও কনফারেন্স ফোন দিতে শুরু করে। ইসমাম মেসেজটি ডিলিট করে ল্যাপটপটা বন্ধ করে দেয়। খাবারের প্লেটটা আলোর সামনে রেখে ধমকে সুরে বলে, খাও খাও বলছি। আলো মেঝের দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। সামিন বলে, সবকিছু জোর না করলে হবে না দেখছি। ওই একটা জিনিসই তো আপনি করতে জানেন, জোর কাপুরুষ কোথাকার। আলোর মুখে কাপুরুষ শব্দটা শুনে সামিন আলোর দিকে কিছুটা তাকিয়ে থাকে। তারপর খাবারের প্লেটটা টেবিলে রেখে ঢাকা দিয়ে ডিভানে গিয়ে শুয়ে পড়ে। না খেলে না খাক, কেউ যদি স্বেচ্ছায় নিজের মন্দ করতে চায় তাহলে তার কি। যথেষ্ট মানবিকতা দেখিয়েছে সামিন, এখন কি পাথরে খাওয়াবে নাকি। আলো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বিছানায় গিয়ে বসে পড়ে। দীর্ঘ সময় অতিবাহিত হয়। সামিন তখনও ঘুমায়নি। সে ওদিক ফিরে আলোর কর্মকাণ্ড বোঝার চেষ্টা করছে। কোনো সারা শব্দ না পেয়ে একবার ঘুরে তাকায় সে। আলো চুপচাপ বসে আছে। সামিন কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই দরজা ধাক্কা দেয় ঈশিতা। জোরে জোরে চেঁচাতে থাকে সে। সামিন উঠে দরজা খুলে দেয়। ঈশিতা কাঁপা কাঁপা গলায় আর্তনাদ করে বলে ওঠে, ইসমাম স্লিপিং পিল খেয়ে নিয়েছে ভাইয়া। টিচার, আপনার চশমাটা আমি একটু পরি। শান্ত ইহানকে কোলে নিয়ে বসে আছে। প্রায় আধা ঘন্টা ধরে সে ইহানকে জিতে জেব্রা শেখানোর চেষ্টা করছে, কিন্তু ইহান পড়া রেখে দুষ্টুমিতে মেতে আছে। কখনো শান্তর চশমা ধরে টানছে, কখনো মোবাইল ধরে। শান্তর ধৈর্যের সীমা পেরিয়ে যাচ্ছে। এত ছোট বাচ্চাকে বসে আনা মুশকিল। সে এই কদিনে হিমশিম খাচ্ছে। দরজা ঠেলে ঈশিতা মাথা বাড়িয়ে বলে, আসতে পারি? শান্ত গম্ভীর কণ্ঠে বলে, আসুন। ঈশিতা ঘরে ঢুকে ইহানের দিকে তাকিয়ে বলে, তুমি তোমার টিচারের কোলে বসে আছো কেন? ইহান কোনো কথা বলে না। শান্ত বলে, আমি বসিয়েছি, হাতে ধরে লিখিয়ে দিতে হয়। ও। এক শব্দে শান্তকে বলে ঈশিতা। ইহানের দিকে তাকিয়ে বলে, আমার ঘর থেকে আমার হেডফোন নিয়েছো তুমি? ইহান মাথা নাড়ায়। কোথায় রেখেছো? পাপার ল্যাপটপে আছে। ঈশিতা ঘুরে দাঁড়ায়। শান্ত আদুরে কণ্ঠে ইহানকে বলতে থাকে, প্লিজ জিয়ান বাবু, এবার একটু লেখো। ঈশিতা দাঁড়িয়ে পড়ে, শান্তর দিকে তাকায়, তারপর বলে, পাবলিক ভার্সিটির এক্স স্টুডেন্ট কিন্ডারগার্টেনের বাচ্চা কেন পড়াচ্ছেন? চাকরির বাজার মন্দা, আপাতত কিছু টিউশনি দরকার ছিল। ভাগ্যক্রমে আপনাদের বাড়িতে জুটে গেল। ছোট বাচ্চা, চাপ কম। আমি চাকরি পড়া পরেও সময় পাচ্ছি। আপনারা বড়লোক, মাস শেষে টাকা দেওয়া নিয়ে গাইগুই করবেন না। আর তাছাড়া বেশ ভালো অ্যামাউন্ট দিচ্ছেন, তাই পড়াচ্ছি। এই মুহূর্তে টাকার খুব প্রয়োজন আমার। সোজাসাপটা উত্তর দেয় শান্ত। ঈশিতা কিছুক্ষণ তাকিয়ে থেকে ঠান্ডা গলায় বলে, বাবা, এত বেনিফিট! আর আমাদের বাড়িতে প্রতিদিন খুব ভালো ভালো নাস্তা দেওয়া হয় আপনাকে। এটা বলবেন না, এটাও বলুন। শান্ত ঈশিতার চোখের দিকে তাকিয়ে শান্তভাবে বলে, হ্যাঁ, সেটাও। ঈশিতা বলে, আচ্ছা, বিরক্ত করার জন্য দুঃখিত। আপনি আপনার ছাত্রকে পড়ান। কাজ শেষ করে হসপিটালে গিয়েছিল। সেখান থেকে সামিন সোজা বাড়িতে আসে। গাড়ি থেকে নেমে কিছুক্ষণ বাগানের দিকে তাকিয়ে থেকে বাড়ির ভেতরে চলে যায়। সূর্যের তাপটা প্রখর আজ। পাঞ্জাবির বুকের কাজটা ভেজে গিয়েছে ঘেমে। ইহান বড় বাবাকে দেখে ছুটে এলেন। ইহানকে কোলে তুলে নেয় না সামিন। আদুরে কণ্ঠে বলে, হসপিটাল থেকে এসেছি, জীবাণু গায়ে বাবা, এখন না। ইহান দাঁড়িয়ে পড়ে। সামিন বলে, আমি ফ্রেশ হয়ে নিই আগে, তারপর আমরা খেলবো। তুমি চলো আমার ঘরে।
ইহান মাথা নাড়ায়। সে যাবে না। সামিন বলে, কেন যাবে না কেন? তোমার ঘরে ওই মেয়েটা থাকে, রাগী মেয়েটা, পচা মেয়েটা। ঋতু ধমক দিয়ে বলে, ইহান, এসব কি বলছো? বড় মা বলো। আমি বলবো না বড় মা, ওই পচা মেয়েটা। ঠিকই বলেছো ইহান, ওই মেয়েটা পচা। আর আমি কি? তুমি ভালো, আমার সুপারম্যান। সামিন হাসতে হাসতে সিঁড়ির দিকে যায়। তারপর ঘুরে ঋতুকে জিজ্ঞেস করে, ইসমাম কোথায়? ভাইয়া নিজের ঘরে। দোতলায় উঠে সামিন সোজা ইসমামের ঘরে যায়। দরজা বাইরে দাঁড়িয়ে বলে, আসবো ছোট। ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ইসমাম ভাইয়ের দিকে তাকায়। তারপর বলে, এসো ভাইয়া, পারমিশন কেন নিচ্ছ? সামিন ম্লান হেসে বলে, ভূত নেমেছে ঘাড় থেকে। ইসমাম তার কোনো উত্তর না দিয়ে ল্যাপটপ বন্ধ করতে করতে বলে, তোমার সাথে আমারও কিছু কথা ছিল। আমি আমেরিকা ফিরে যেতে চাচ্ছি ভাইয়া। এসেছিলি কেন? তোমাদের দেখতে দেখা হয়েছে। আমার ওখানে একটা আলাদা জীবন রয়েছে ভাইয়া। কিসের জীবন? 9টা-5টা অর্গানাইজেশনের পেছনে জোরঝাপ, জায়গায় জায়গায় ঘুরে প্রতিবেদন লেখা। সমাজসেবা করতে চাইলে তো দেশে বসেই করতে পারিস। এখানে কোনো সংস্থা খোল, আমি আছি তোর পাশে। ইসমাম মৃদু হাসে। সামিন বলে, তোর জন্য মেয়ে দেখেছি, বিয়ে করবি। স্টপ ইট ভাইয়া, তুমি বাড়াবাড়ি করছো। আমি কিছুই বাড়াবাড়ি করছি না, তুই বাড়াবাড়ি করছিস। একটা মেয়ের জন্য হেদিয়ে মরছিস। বারবার বলছি ঠিকানা দে, আমিও দেখতে চাই কোথাকার কোন হুর পরি। চুপ করে থাকে ইসমাম। সামিন উঠে দাঁড়িয়ে বলে, ফুয়াদের সাথে আমি আলোচনা করছি, বাবা দেশে ফিরলেই কথাবার্তা বলবো। ইস্যুর জন্যও ছেলে দেখছি, আর কোনো কথা শুনতে চাই না আমি। ইসমাম বাদ সাধতে চাইলেও সামিন পাত্তা না দিয়ে চলে যায়। ভাইয়া চলে যেতেই ইসমাম একটা গভীর নিঃশ্বাস নেয়। দরজা ঠেলে ভিতরে ঢুকে আগে পরিস্থিতি অনুধাবনের চেষ্টা করছে সামিন। কাউকে দেখতে না পেয়ে হাতঘড়িটা খুলে আয়নার সামনে রাখতে গিয়ে দেখলো তার ড্রেসিং টেবিলের মেয়েদের সব প্রসাধনী। এগুলো ঋতুর কাজ, ওই মেয়েটার জন্য রেখে গিয়েছে। অবশ্য ওই তেজি মেয়েটা এসব ছুঁয়েও দেখবে না। সামিন এক মনে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর পাঞ্জাবি পাল্টে ফ্রেশ হয়ে টি শার্ট গায়ে চাপিয়ে বারান্দার দরজার কাছে যেতেই থমকে দাঁড়ায়। আদ্রিতা আলো নামের মেয়েটা বারান্দার রেলিং ধরে ওদিকে ফিরে দাঁড়িয়ে আছে। বারান্দার এক পাশে তার ভেজা শাড়িটা শুকাতে দিয়েছে। সম্ভবত এইমাত্র গোসল করেছে সে। ভেজা চুলগুলো পিঠে ছড়িয়ে রেখেছে। সামিন দীর্ঘ সময় আলোর দিকে তাকিয়ে আছে। অদ্ভুত এক অনুভূতিতে তার মস্তিষ্ক আলোড়িত হচ্ছে। যে রহস্য সামিন ইয়াসারের কাছে অমীমাংসিত। তার অবচেতন মন যে হুট করে আদ্রিতা আলো নামের মেয়েটার প্রেমে পড়ে যেতে চাইল, তা ক্ষুণাক্ষরেও টের পেল না পিশাচটা সামিন ইয়াসার মির্জা। ফোনের ভাইব্রেশনের শব্দে ফোনের দিকে তাকায় সে। স্ক্রিনে ফুয়াদের নাম দেখে ফোনটা রিসিভ করে। তার দৃষ্টি এখনো আলোর পিঠের দিকে। ওপাশ থেকে ফুয়াদ বলে, কি করছিস? ঘোরের মধ্যে বিড়বিড় করে সামিন বলে, লুকিয়ে লুকিয়ে নিজের বউকে দেখছি। ফুয়াদ কিছু শুনতে না পেয়ে জোরে বলতে থাকে, হ্যালো, কি করছিস? সামিনের ঘোর কেটে যায়। গলা খাকারি দিয়ে ফুয়াদকে বলে, কিছু না, বল কি ব্যাপার? সামিনের কণ্ঠস্বর শুনে আলো ঘুরে তাকায়। জামিলের জ্ঞান ফিরেছে, তুই হসপিটালে আয় তো। ফুয়াদ ফোন কেটে দিলেও সামিন কানের ফোনটা ধরে দাঁড়িয়ে থাকে আলোর দিকে তাকিয়ে। আলো সামিনকে দেখে কপাল কুঁচকে এগিয়ে আসে। সামিন টের পেল ওই মেয়েটা যত এগিয়ে আসছে তার অদ্ভুত অনুভূতি হচ্ছে। কেমন আলাদা এই অনুভূতি। এত বছরের জীবনেও কোনো মেয়েকে দেখে এত অস্থিরতা কখনো কাজ করেনি তার ভেতরে। আলো সামিনকে পাশ কাটিয়ে চলে যায়। সামিন কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে কান থেকে ফোনটা নামায়। জামিলের কথা মনে পড়তেই তাড়াহুড়ো করে টি শার্ট বদলে একটা ব্লু শার্ট চাপিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। রাগ তো ইয়াসারের উপর দেখানো উচিত, রাগটা আমাদের উপর দেখাচ্ছিস কেন? শমশের ভূঁইয়ার এমন কথায় সাগর তার বাবার দিকে তাকায়। টেবিলের উপর সজোরে চাপড় মেরে বলে,
কতবার কতবার ওর কাছে আমি হারবো বলতে পারেন আব্বা? কতবার রাজনীতির মাঠে, নির্বাচনে, বিজনেসে কতবার হারবো? সব কিছু আপনার জন্য হয়েছে। ওকে রাস্তা থেকে সরাতে পারবেন না। আমার কাছে বলতেন, আমি এই ব্যবস্থা নিতাম। এখন লাভটা কি হলো? ভালো লাগছে? ছেলের হেরে যাওয়া মুখ দেখতে ভালো লাগছে? পাশ থেকে জায়েদ আলী বলে, ইয়াসারকে মারলে শহর গরম হয়ে যেত বাবা, তাই শমশের ভাই চেষ্টা করেছে অন্য চাল চালাতে। সাগর হিংস্র বাঘের মতো জায়েদ আলীর দিকে তাকায়, তারপর হুঙ্কার দিয়ে বলে, চাল। ওর ওই ডান হাত জামিলের জ্ঞান ফিরলে পিঠের বস্তা বেঁধে তৈয়ার থাকুন আপনারা। আর আব্বা, আপনাকে বলছি, ঘোষণা দিয়ে পথ থেকে সরে দাঁড়ান। আগামী 5 বছর দল আমার বুদ্ধি নিয়ে চলবে। ইয়াসারকে খুব খারাপ অবস্থা করে ছাড়বো আমি। করিডোরে সবাই দাঁড়িয়ে আছে। অনেকদিন পরে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে। সামিন দ্রুত পায়ে এগিয়ে গিয়ে লজ্জিত ভঙ্গিতে বলে, আমি লেট। হ্যাঁ ভাই, আপনি তো এখন লেট থাকবেন, কারণ এখন আপনারই তো দিন। তৌফের কথার মানে বুঝতে পারল না সামিন। তার মস্তিষ্ক জামিলের জ্ঞান ফেরার খুশিতে উত্তেজিত হয়ে আছে। রাহাত তৌফকে খোঁচা মেরে চুপ করিয়ে দেয়। সবুজের দিকে ফিরে সামিন বলে, কি বলেছে ডাক্তার? জ্ঞান ফিরেছে, কথা বলতে পারছে না এখনো, সেরে উঠবে দ্রুতই। ভেতরে হেনা ভাবি। কিছু সময় পরে হেনা বের হয়। সামিনের দিকে তাকিয়ে একটা শুকনো হাসি দেয়, দিয়ে বলে, কথা বলছে না ভাইয়া? বলবে। অনেক ধৈর্য ধরেছো তুমি, আর একটু ধরো। সামিন জামিলের কেবিনে ঢোকে। সারা গায়ে ব্যান্ডেজ জামিলের, মুখে তখনও অক্সিজেন মাস্ক লাগানো। জামিলের দিকে এগিয়ে যায় সামিন। জামিল পিটপিট করে তাকাচ্ছে। সামিন বলে, তোকে তো পুরো মিশরীয় মমিদের মতো লাগছে রে জামিল। চল তোকে পিরামিডের ভেতরে রেখে দিয়ে আসি। জামিল তার ইয়াসার ভাইয়ের দিকে তাকিয়ে আছে। ঠোঁট দিয়ে না পারলেও চোখ দিয়ে হাসতে চাইল যেন। ইয়াসার এগিয়ে জামিলের মাথায় হাত রাখে, নরম গলায় বলে, আমার সব ঝামেলা নিজের মাথায় নিতে, এবার সব যন্ত্রণা নিজের শরীরে নিলি তুই ভাই। কিছুক্ষণ পরে আবারও বলে ওঠে, আগের বার ডাক্তার ভুলভাল বলেছে, এবার বলছে তোর নাকি ছেলে হবে। মোটর বাইকটা তো তুই পেয়ে গেলি রে জামিল। জামিল অপলক তাকিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। সামিন বলতে থাকে, সুস্থ হ তুই। তোকে আমি ওর দলে রাখবো না জামিল। তোকে সিমেন্টের ব্যবসায় বসিয়ে দেবো। আমার বউ বাচ্চা নিয়ে ভালো থাকবি, আর আমার ঝামেলা নিজের কাঁধে নিতে হবে না ভাই। ইসমামকে দেখে পরি উঠে যাবে বলে দাঁড়িয়ে যায়। ঈশিতা হাতে টান দিয়ে পরীকে বসিয়ে দিয়ে বলে, বারবার দাঁড়িয়ে যাচ্ছিস কেন খেতে খেতে? পরি দ্বিধায় ভুগতে থাকে। ইসমাম ভাইয়া কেমন মানুষ কে জানে, এভাবে কেয়ারটেকারের মেয়েকে নিজেদের খাবার টেবিলে দেখে রিয়েক্ট করতেই পারে। ঈশিতাকে বিড়বিড় করে বলে, আমার খাওয়া হয়ে গিয়েছে আপু। তোমার এই ভাইয়ের কি কোনো অসুখ আছে আপু? ইসমাম এসে টেবিলের ওপর থেকে পানির গ্লাস তুলে নিয়ে পানি খায়। ঈশিতা বলে, একে চিনেছিস? কে বলতো? ইসমাম পরির দিকে এক পলক তাকিয়ে বলে, পরি? চিনেছি, পোনা চাচার মেয়ে। কথাটি বলে ইসমাম চলে যায়। পরি ফিসফিসিয়ে ঈশিতাকে বলে, কোষ্ঠকাঠিন্য টাইপ? ঈশিতা চোখ বড় বড় করে পরির দিকে তাকিয়ে বলে, না তো। কেন বলো তো? না মানে মুখটা কেমন করে রাখে। ঈশিতা চাপা স্বরে হেসে ফেলে। পরি চুপচাপ খাচ্ছে। ঈশিতা বলে, হতেও পারে। ওকে প্রতিদিন সকালে এক বাটি পাকা পেঁপে খাইয়ে দেব। ফুলের মা খাবার টেবিল থেকে সব পরিষ্কার করতে করতে বলে, খোঁজ খবর রাখে নিশু আপা। আজকাল কত বিদেশি পার্টি, কত দান্দার পার্টির খপ্পরে পড়ে। ইসমাম ভাইয়ার সাথে এমন কিছু হয় নাই তো? ঈশিতা ফুলির মায়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। ফুলির মা বিড়বিড় করে বলতেই থাকে, আমার এক ভাই ইতালি গিয়েছিল, বেশ ভালো টাকা পয়সা কামাইতেছিল। হঠাৎ হের গলে বিদেশি এক মেয়ে, ফেসবুকে পরিচয় হয়। ছবি না দেখায় মেয়ের কণ্ঠ শুনায় পিড়িতে পড়ে। পিড়িতে মজে গিয়েছিল, টাকা পয়সা প্রচুর উড়াইছে। মায়াটার পিছে যখন যখন চাইতো তখনই দিয়া দিত। তারপর একদিন দেখে মায়াটার কোনো খোঁজ খবর নাই।
এদিকে পোলা তো পাগল হইয়া দেশে চলে আইছে মেয়ের খোঁজ নিতে। বহু কষ্টে খোঁজ খবর নিয়া দেখে কি দেখে? মেয়ের চেহারা ভালো না, বয়স বেশি। পরি কথাটি জিজ্ঞেসে ফুলির মায়ের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ফুলির মা বলে, আরে না, তাইলে তো হইতই। গিয়া দেখে এটা কোনো মেয়ে ছিল না, ওটা একটা বেডা ছেলে। পরি শব্দ করে হেসে ফেলে। ফুলির মা ঈশিতার দিকে তাকিয়ে বলে, খোঁজ নিয়ে দেখে না পা, ইসমাম ভাইয়ার সাথে এমনটা হয় নাই তো আবার? নয়তো হুট করে দেশে আসবো কেন? পরি হেসেই যাচ্ছে। ঈশিতা কপাল কুঁচকে ফুলির মায়ের দিকে তাকিয়ে বলে, তুমি তোমার কাজ করো আর এভাবে শুদ্ধ আর আঞ্চলিক ভাষা মিশিয়ে কথা বলা বন্ধ করো। ইসমাম শুনলে একটা ধমক খাবে তুমি। ঘরে ঢুকে সোজা আলোর মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আলোর চোখের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, তোমার বাবা কথা বলো। আলো সামিনের হাতের ফোনটার দিকে একবার তাকিয়ে সামিনের মুখের দিকে বোকার মতো তাকিয়ে থাকে। সামিন আলোর ডান হাত টেনে তুলে হাতে তার ফোনটা রেখে হনহন করে চলে যায়। ঘটনার আকস্মিকতায় আলো কিছু বুঝে উঠতে পারেনি। সে সামিনের যাওয়ার দিকে ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই চোখ দুটো ভিজে ওঠে। স্ক্রিনে তার বাবা আতাউর আলমের নাম্বার। ফোনটা কানে ধরে চুপ করে থাকে আলো। আতাউর আলম ওপাশ থেকে নরম গলায় ডাকে, আম্মু। আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে কান্না ভেজা কণ্ঠে বলে, আব্বু। রেহানা এসে স্বামীর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে কানে ধরে চেঁচিয়ে বলতে থাকে, মা, মা তুই কেমন আছিস মা? আমি খুব ভালো আছি আম্মু, তুমি কেমন আছো? কণ্ঠ এমন লাগছে কেন? আমি ভালো নেই, একটুও ভালো নেই। তোকে ওরা মারধর করে না তো মা? আমাকে কেউ কিছু করে না আম্মু, তুমি একটু ঠিক হও, তোমার বুকে ব্যথা হবে তো। তুই সত্যি বল, তুই কেমন আছিস? আমি ভালো আছি, আমাকে দেখবে দেখবে তুমি। আলো ফোন কেটে দিয়ে ভিডিও কল করে। রেহানা ফোনটা রিসিভ করে মেয়ের দিকে তাকিয়ে আছে ভেজা চোখে। আলো কাপা কাপা গলায় বলে, এই দেখো আমার গায়ের শাড়িটা দেখো, কম করে হলেও 1000-5 দাম হবে। আমার গায়ের গয়না দেখো, এগুলো দেখেছো তুমি কখনো? সামিন ঘরে ঢুকে আলোকে কাঁদতে দেখে রেহানার ওদিকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আলো রেহানাকে বলতে থাকে, আমি খুব ভালো আছি আম্মু। আজান আয়াত কোথায়? কলেজ যায় তো? বাবাকে বলো নিয়ম করে ঔষধ খেতে। তুমিও তোমার ঔষধগুলো নিয়ম করে নিও। দাদিকে দেখো, রাখছি আম্মু। হুট করে ফোনটা কেটে দিয়ে আলো বিছানায় বসে কাঁদতে থাকে। শরীর ভেঙে কান্না আসছে তার। সামিন এক দৃষ্টিতে আলোকে দেখে তার হাত থেকে ফোনটা নিয়ে নেয়। আলো ভেজা চোখ তুলে সামিনের দিকে তাকিয়ে উঠে বলে, শান্তি পেয়েছেন তো? অনেক শান্তি হচ্ছে তাই না আপনার মনে? হ্যাঁ হচ্ছে, জামিলের জ্ঞান ফিরেছে তাই শান্তি হচ্ছে। আলো উঠে দাঁড়ায়। জ্ঞান ফিরেছে? বলেননি সত্যিটা। আমার বাবা যে কিছু করেনি সেটা বলেননি। কথা বলতে আরো কিছুদিন সময় লাগবে। কি জানি বলবে? আমার বাবা নির্দোষ সেটাই বলবে। কেউ কাউকে মুখ ঢেকে কুপিয়ে তার পরিচয় কেন দেবে ইয়াসার মির্জা? আমার বাবার নাম ভাঙানো হয়েছে সেটা বুঝতে পারছেন না? নাকি আপনি বিচক্ষণ? এতটুকু বুঝতে পারলেন না? বুদ্ধি খাটিয়ে থানা পুলিশ করে বের করতেন সত্যিটা, তা করেননি কেন? এত কথা আমি বলতে চাচ্ছি না। কথা ছিল জামিলের জ্ঞান ফিরলে তোমাকে তোমার বাবা মায়ের সাথে কথা বলিয়ে দেব। এত কথা রাখেন আপনি? এত ভালো মানুষ? তাহলে একটা কথা দিন আমায়, জালিমের মুখ থেকে যদি জানতে পারেন লোকগুলো আমার বাবার কেউ না বরং কোনো তৃতীয় পক্ষ ছিল, তাহলে আমাকে ছেড়ে দিবেন আপনি? কথা দিন, পারবেন? আছে দম? সামিন কিছুক্ষণ আলোর দিকে তাকিয়ে থাকে চুপচাপ। তারপর ফোন নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। শান্তিনীড়ের দোতলায় এই লাইব্রেরিটা। এ বাড়িতে ইসমামের সব থেকে প্রিয় জায়গা। বলা যেতে পারে ইসমামের জীবনের বেশ অনেকটা সময় সে এই লাইব্রেরিতেই ব্যয় করেছে। লাইব্রেরির ভেতরে ঢুকলে একটা অদ্ভুত প্রশান্তি তার মন ছুঁয়ে যায়। পুরনো বইয়ের গন্ধে ইসমামের বরাবর খুব পছন্দের। আগে লাইব্রেরিতে বিভিন্ন প্রবন্ধ ও গল্পের বই থাকলেও
ঈশিতার কল্যাণে পুরো লাইব্রেরিতে হুমায়ুন আহমেদ এবং সমরেশ মজুমদারের উপন্যাসে ভর্তি হয়ে গিয়েছে। লাইব্রেরির সামনে দাঁড়িয়ে ইসমাম এদিক ওদিক তাকায়। ঘরটা খোলা কেন? কিছুক্ষণ আগেও তো লক করে দিয়ে গিয়েছিল। ভেতরে ঢুকে পুরো লাইব্রেরিতে চোখ বুলিয়ে ইসমাম তার প্রিয় সেলফের কাছে যায়। সেখানে থেকে অরণ্যক উপন্যাসটা তুলে নেয়। এটা এখন সে নিজের ঘরে বিছানায় গা এলিয়ে দিয়ে পড়বে। বইটা নিয়ে বের হয়ে দরজা লক করবে বলে হাত বাড়ায় সে। আটকাবেন না প্লিজ, আমি ভেতরে আছি। ইসমাম অবাক চোখে লাইব্রেরির ঘরের ভেতরে তাকিয়ে থাকে। 9 নাম্বার সেলফের পেছন থেকে মাথা বের করে উকি দিয়ে তার দিকে তাকিয়ে আছে পরি। ইসমাম চোখ বড় বড় করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, তুমি এখানে কি করছো?